জি। আহ, আমাদের যিনি বিরোধী দলীয় সংসদ সদস্য ইরান থেকে যুক্ত হয়েছিলেন, ওনার একটা কথা খুবই গুরুত্বপূর্ণ। উনি বললেন যে আমাদের দেশের ইন্টারনাল ব্যাপারে আমাদের আপত্তি থাকতে পারে, কিন্তু যখনই আমার দেশ আক্রান্ত হয়েছে তখন থেকে আমরা সবাই এক এবং একক একটি জাতি। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা আপনিও মেনশন করলেন যে এটাই মূলত ইরানি জাতির একটা স্পিরিট। আমরা এখন কোথায় আছি, যেটা আপনার প্রশ্ন, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারির 28 তারিখে যুদ্ধটা শুরু হলো, 1 মাসেরও বেশি, জি। ধরতে গেলে 35 দিনে যুদ্ধ চলতেছে এখনো। এবং এর ভিতরে কি কি হয়েছে, অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। এবং সর্বশেষ যে অবস্থা, সেখানে আমরা দেখতে পারি যে আহ, ট্রাম্পের পক্ষ থেকে, প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে যে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং সামনের কয়েক সপ্তাহের ভিতরে আমরা এই যুদ্ধ হয়তো শেষ করব এবং আরো ধ্বংস আমি করে ফেলবো। এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। অপরদিক থেকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা প্রতিরোধ করছি এবং আমাদেরকে কিছুই তেমন কোনো ধ্বংস তারা করতে পারেনি। মূলত আমরা রেসিস্টেন্স বা প্রতিরোধের জন্য আমরা তৈরি আছি। এবং আজকের প্রোগ্রামের যে শিরোনাম, সেটা হচ্ছে যে ইরান যুদ্ধ এটি কি একটা প্রতিরোধ নাকি নতুন বিশ্ব ব্যবস্থা। এই শিরোনামটা খুবই তাৎপর্যবহ। আমরা জানি যে 1990 সালে যখন আহ, কুয়েত এবং ইরাকের যুদ্ধ শেষ হলো, তখন থেকে মূলত সৌদি আরবে আমেরিকার সৈন্য মোতায়েন করা হলো, এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশেই ইরানের আমেরিকার বেস তৈরি করা হয়। এই একটা ভয়ে আরব জাতিগুলোর ভিতরে একটা ভয় তৈরি করে দেওয়া হয় যে মূলত ইরান হচ্ছে তোমাদের জন্য একটা থ্রেট, এবং এই থ্রেট তোমরা নিজেরা, তোমরা তোমাদের দেশকে তোমরা রক্ষা করতে পারবে না। এই কারণে আমেরিকা তাদের বন্ধু ভাবাপন্ন একটি জাতি হিসেবে, শক্তি হিসেবে তাদেরকে একটা আশা দেখায়, এবং তখন থেকে আমেরিকান সৈন্য আরব জাতিগুলো মধ্যপ্রাচ্যে তৈরি হয়। কিন্তু এই যুদ্ধে দেখা গেল যে যে ভয় তাদেরকে দেখানো হয়েছিল এবং যে উদ্দেশ্যে আমেরিকান সৈন্য সৈন্য আরব রাষ্ট্রগুলোতে ডিপ্লয় করা হয়েছিল, ঠিক তার বিপরীত চিত্র আমরা লক্ষ্য করলাম। অর্থাৎ আমেরিকান বেজ আরব রাষ্ট্রগুলোতে থাকার কারণে এবং সেখান থেকে ইরানে আক্রমণ করার কারণে সেই দেশে মূলত ইরানের পক্ষ থেকে আক্রমণ করা হলো। অর্থাৎ যে উদ্দেশ্যে সৈন্য সেখানে মোতায়েন করা হয়েছিল, সেই কারণেই মূলত আরব রাষ্ট্রগুলো তারা আক্রান্ত হলো। অর্থাৎ বিপরীত একটা জিনিস আমরা লক্ষ্য করলাম। এবং যেটা বলা হচ্ছে যে নতুন বিশ্ব ব্যবস্থা হবে কিনা, আমরা আরো লক্ষ্য করেছি যে ইউরোপকে মূলত ধরা হতো যে আমেরিকার সবসময়ের একটা বন্ধু। কিন্তু এখন দেখা গেল যে ইউরোপের পক্ষ থেকে, বিশেষ করে কয়েকটা দেশের পক্ষ থেকে, ফ্রান্স, আমাদের যুক্তরাজ্য, ইটালি, পোল্যান্ড, স্পেন, সেখান থেকে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে আমরা এই যুদ্ধে জড়াতে চাই না। এবং এমনও মতামত দেওয়া হয়েছে যে যেহেতু আমাদের কনসালটেশন ছাড়া তোমরা নিজেরাই এই যুদ্ধ শুরু করেছো, সুতরাং এই যুদ্ধে আমরা জড়াবও না, এবং আমাদের আমাদের বেসমেন্টও আমরা এই যুদ্ধে ব্যবহার করতে দেব না। অর্থাৎ নতুন একটা বিশ্ব ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি কিনা সেইটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এটা নিশ্চিত করে বলা যায় যে এই যুদ্ধের পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা হবে, সেখানে অবশ্যই ইউরোপ নতুন একটা ধারা তারা তৈরি করতে পারে, চায়নাও নতুন একটা ধারা তৈরি করতে পারে। আহ, আমরা যে আলোচনায় ছিলাম আর কি, কালাম ভাই খুব চমৎকার কয়েকটা কথা বলেছেন। আসলে ইরান তো হচ্ছে সভ্যতায় পরিপূর্ণ একটি দেশ, এবং যে প্রেডিকশন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে আক্রমণ শুরু করেছিল, কিছুদিন পরে দেখা গেল যে তার যে প্রেডিকশন ছিল সেটা ঠিক নয়। এখন এখান থেকে উত্তরণের উপায়টা কি? বর্তমান বর্তমান যে পৃথিবীর অবস্থা, সেখান থেকে আমরা যদি দেখি যে অর্থনৈতিক অবস্থা, যেটা আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন, যেটা ভঙ্গুর একটা অর্থনৈতিক দশার দিকে আমরা যাচ্ছি, এবং ভবিষ্যতে এটা পার্মানেন্ট একটা সিজফায়ার অথবা সেটেলমেন্টের দিকে যাবে কিনা সেটাও আমরা বলতে পারছি না। এবং এই ক্ষেত্রে একটা কথা বলা যায় যে আমরা দেখলাম যে পাকিস্তান একটা দুতিয়ালি, কূটনৈতিক দুতিয়ালির একটা ব্যবস্থা করেছে, হয়তো তাদের নিজেদের স্বার্থে অথবা বিশ্বে তাদের একটা অবস্থান তৈরি করার জন্য। আমাদের মনে হয় যদি বাংলাদেশ যদি এই ক্ষেত্রে একটু এগিয়ে আসতো এবং একটা সেটেলমেন্টের জন্য একটা কার্যক্রম পরিচালনা করতো, সেক্ষেত্রে হয়তো আমাদের কূটনৈতিক অবস্থা অথবা বহির্বিশ্বে আমাদের মর্যাদার অবস্থা সেটা আরেকটু বৃদ্ধি পেত। বর্তমান অবস্থায় এই যুদ্ধ এখনো যতদিন চলেছে, 35 দিন, এবং সেখানে রিপোর্টে আমরা দেখলাম যে 1000-এর মতো প্রতিদিন সেখান থেকে জাহাজ চলাচল করে হরমুজ প্রণালী দিয়ে। এবং এখনো যদি, কালকেও যদি এইটা খুলে দেওয়া হয়, তারপরেও এই যে সংকটাপন্ন অবস্থা পৃথিবীতে, এই সংকট কাটিয়ে উঠতেও বেশ বেশ কয়েক বছর সময় লেগে যাবে। এই জন্যে আমরা যে ডিবেটটা করলাম একটু আগে, এইটা হচ্ছে মূলত আমাদেরকে এইভাবেই তৈরি করা হয়েছে। যারা বিশ্ব মোড়ল তারা জানে যে আমরা যদি এইসব বিষয়ে বিতর্কে আমরা জড়িয়ে থাকি, তাহলে বিশ্ব যে পরিচালনা করার যে ক্ষমতা, যে পাওয়ারগুলো আমাদের থাকার কথা, সেইটাতে না গিয়ে মূলত আমরা একে অপরের বিরুদ্ধে আমরা জড়িয়ে থাকব। এবং মূলত যারা বিশ্ব পরিচালনা করে, যারা মোড়ল, তারাই মূলত তাদের নেতৃত্ব পরিচালনা করবে। এই জন্য আমার একটা ছোট্ট আপিল থাকবে আজকের অনুষ্ঠান থেকে, মূলত আমরা
আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক নবীকে বিশ্বাস করি, এইটাকে ভিত্তি করেই আমাদের কোরআন হচ্ছে মূল মহাগ্রন্থ। এই তিনটা বিষয়কে ভিত্তি করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই যে মতপার্থক্যগুলো ছোটখাটো এইগুলোকে যদি আমরা ভুলে গিয়ে এক উম্মাহ, এই যে কনসেপ্ট, এইটা যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে আমাদের মনে হয় সামনের দিকে আমাদের ভালো দিন আসতে পারে। আর দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্য তারা যে একটা শিক্ষা পেল, এই শিক্ষাটা গুরুত্বপূর্ণ, এই শিক্ষাটা তাদের নেওয়া দরকার এবং তাদের প্রত্যেকেই স্বয়ং সম্পূর্ণ হওয়া দরকার। এবং একটা বিষয় হয়তো আমাদের আলোচনা থেকে আজকে উঠে এসছে যে হয়তো ইরানিয়ান ডেমোক্রেসি আমরা হয়তো পছন্দ নাও করতে পারি, ডেমোক্রেসির অনেকগুলো ফরম্যাট আছে, তারপরেও মধ্যপ্রাচ্যের যে যতগুলো দেশ আছে তার ভিতরে ইরান বোধ হয় একটা, আচ্ছা ভাই, যেখানে কিছুটা বলে গণতান্ত্রিক একটা প্র্যাকটিস আছে এবং এই যে ফ্যামিলি ট্রেডিশন, মোনার্কিয়ার যে সিস্টেম, পিতা তারপরে ছেলে তারপরে ছেলে, এই যে একটা সিস্টেম, সেখান থেকে হয়তো কিছুটা ভালো সিস্টেম তাদের ভিতরে আছে। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে যেটা আপনি মেনশন করলেন, ইরান কিন্তু অনেকগুলো দেশ থেকে তারা অগ্রগামী। এই জন্য এই ভালো যে বিষয়গুলো আছে সেগুলো আমরা অ্যাডপ্ট করতে পারি, খারাপ যে দিকগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করব। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে আরব দেশগুলো, তারা যদি একটা শিক্ষা নেয় যে বিপদের দিনে তারা যাদেরকে বন্ধু মনে করে তাদের নিজেদের দেশে আশ্রয় দিয়েছিল, এই যে একটা শিক্ষা মারাত্মক তাদের যে হলো। আচ্ছা খালেদ ভাই, আরেকটু ছোট করে দুই একটা প্রশ্ন করি, আমার সময় চলে যাবে। আপনারা শুধু ডেমোক্রেটিক বলেন, আল্লাহর আদেশ এবং উপদেশ যদি মানতে হয় তাহলে ডেমোক্র্যাট শব্দটা কোথায় থেকে আসে আমার একটু বুঝান। আপনি তো অনেক শিক্ষা দীক্ষা করেন, অনেক রিসার্চ করেন। ইরান যদি সেই আপনার মহাগ্রন্থ ফলো করে এবং যদি তারা রাষ্ট্র চালায়, সেখানে আমরা এত মাথা ঘামাবো কেন? ডেমোক্র্যাটস আর নন ডেমোক্র্যাটস আর ডেমোক্র্যাট সবাই যদি 51 যদি পার্লামেন্টে গিয়ে বলে যে আমি গেইকে মানি, তো আপনি মানতেই হবে, কারণ আল্লাহ তো বলে দিয়েছেন মানবেন না। সো আপনারা যদি শুধু বলেন যে ডেমোক্র্যাট, লেট দেম রান দেয়ার কান্ট্রি দেয়ার ওয়ে। হু আর ইউ? আপনি এত নাক গলাচ্ছেন কেন? যদি তাদের তেল থাকতো না আর গ্যাস থাকতো না, তাহলে আপনি কি নাক গলাতেন? ওটা all about money. আর ডেমোক্র্যাট, হোয়াট ইজ ডেমোক্র্যাটস? হোয়াট ইজ ইট? ইউ টেল মি। সিরিয়াতে তো আমরা গিয়ে কাজ করছি ভাই, সিরিয়াতে গিয়ে আসছি, দেখছি এদের অবস্থা কোন অবস্থায় আছে, কে কিভাবে রাখছে। সো আমরা যে শুধু কথায় কথায় ডেমোক্র্যাটস এন্ড আমরা সবাই বলতেছি এই রেজিমকে আমরা কতটুকু চিনি আর কতটুকু জানি? হোয়াট ডু উই নো? আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের নেগেটিভ তোমার নিউজগুলো সব দেখে আমরা আমাদের স্টোরি বানাই। আমরা কি তাদের সাথে একদিন হাত মিলাইছি? আমাদের তো হচ্ছে যে আপনার সাথে আমার এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কথা বলবো। আমাদের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এই রেজিমের সাথে? আমরা কি তাদের সাথে বসছি, তাদের সাথে খাইছি, তাদের সাথে গল্প করছি? আমরা ওই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কিছু নিউজ দেখলাম আর আমরা জাজমেন্ট শুরু করে দিলাম। দ্যাটস হোয়ার উই আর। জি, আপনার কথার বিষয়টা আমি পয়েন্টে ধরতে পেরেছি। দেখেন, বর্তমান এমন একটা বিশ্ব যেখানে আমরা বসবাস করি, একটা দেশের নাগরিকের উপরে যদি সামান্য কোনো আঘাত হয় তাহলে পুরা বিশ্ব জেগে ওঠে। ঠিক অপর দিকে যেটা মেনশন করা হলো যে একটা দেশের একটা স্কুলের উপরে 183 জন শিশুকে মেরে ফেলা হলো, প্রেসিডেন্টকে মেরে ফেলা হলো, আরো অনেক বেসামরিক নাগরিক যারা নিরপরাধ, তাদের এই পলিটিক্স অথবা ডেমোক্রেটিক সিস্টেমের সাথে কোনো সম্পৃক্ততা নেই, অথচ বেসামরিক নাগরিককে তাদেরকে প্রতিদিন হত্যা করা হচ্ছে। সেই বিষয়ে কিন্তু বর্তমান বিশ্ব সম্পূর্ণ নিশ্চুপ। অর্থাৎ একটা দেশের মানুষ যদি মনে করে যে আমাদের দেশে এই সিস্টেম থাকবে, তাহলে বহির্বিশ্ব থেকে আমরা কারা যারা তাদের উপর আমরা একটা কথা তো স্মরণ করতে হবে এখানে, আমরা হয়তো অনেকে মানবো না, খুমেনি তো শুধু পলিটিক্যাল লিডার না ভাইজান, হি ইজ এ স্পিরিচুয়াল লিডার ফর নিয়ারলি 400 মিলিয়ন শিয়া, যারা রক্ত দিতে রাজি আছে, যারা গিয়ে জান দিতে রাজি আছে, নিজের জীবন দিয়ে দিবে। খুমেনি তো আর সেই না, পোপের মতো। খুমেনি তো আর ছোট মোটো কেউ না যে তোমার আমাদের দেশের এক মৌলানা আপনি গিয়ে জেলে ঢুকিয়ে দিলেন, কাজ হয়ে গেল, এরকম কিছু না। যে জামাতের এক লিডার, তাও তো না। খুমেনি ইজ স্পিরিচুয়াল লিডার। যে এরকম পোপ আছে, তো তাকে তো মেজার করতে হবে ডিফারেন্টলি। কারণ আপনি আমি হয়তো তার জন্য গিয়ে রক্ত দেব না, কিন্তু দেয়ার আর মিলিয়নস অফ পিপল বন্দুকের আগে গিয়ে খাড়া হয়ে যাবে। বিকজ আপনি তো ইনসাইড মিডল ইস্টে কি হচ্ছে দেখতে হবে। বিকজ দিস ইজ নট জাস্ট আমরা এখানে বসে আমাদের মতো চিন্তা করলাম। ইট ইজ নট গোইং টু ওয়ার্ক লাইক দিস, ইজ ইট? জি, অথচ দেখেন এত বড় একটা ব্যক্তিত্বকে মেরে ফেলা হলো, অথচ অধিকাংশ মুসলিম বিশ্ব থেকে যে শোক প্রস্তাব দেয়া হলো সেটা হচ্ছে যে কেন ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটা বেসমেন্টে হামলা করলো, অথচ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মেরে ফেলা হলো। সেই বিষয়ে কিন্তু মুসলিম দেশগুলো কোনো কথা উচ্চারণ করতে পারে। ইরান কি বসে থাকবে নাকি? কারণ আপনি ওইখানে বেস ইউজ করছেন, সে তো মারবেই, আরো তো বেশি মারার দরকার।
জি, জি, জি। এখন বর্তমান ইরানের যে অবস্থা, আমরা যদি বর্তমান অবস্থার প্রেক্ষাপট চিন্তা করি তাহলে দেখব যে ইরানের মূলত এখানে লুজ করার কিছু নেই। তারা বরঞ্চ যতটুকু রেসিস্টেন্স প্রদর্শন করেছে এবং এইভাবে যদি তারা টিকে থাকতে পারে, তাদের টিকে থাকাটাই মনে হচ্ছে যে তারা এই যুদ্ধে জয়ী হয়েছে। এবং আমেরিকা তাদের পক্ষ থেকে এই যে যুদ্ধটা তারা শুরু করলো, এটা মূলত বলা হচ্ছে, বিভিন্ন রিপোর্টে এসছে যে এটা মূলত ইসরায়েল এবং আমেরিকা, তারা দুইটা দেশ এরা মিলেই মূলত যুদ্ধটা শুরু করেছে। এবং এই যুদ্ধ থেকে কিভাবে তারা ফেরত আসবে, বিভিন্ন প্রেডিকশন দেখা যাচ্ছে। এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যত দ্রুত এই সংকটাপন্ন অবস্থা শেষ হবে, ততই মূলত এটা বিশ্বের জন্য মঙ্গলজনক। তবে এখান থেকে মুসলিম বিশ্বের যারা লিডার আছে তাদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে, এবং প্রত্যেকটা দেশ এবং মুসলিম উম্মাহ হিসেবে তাদের শক্তি এর অর্জন করার প্রয়োজন আছে। এটা একটা শিক্ষা। এবং এটা বলা যায় না যে আগামীকাল যে কোনো দেশ, পাকিস্তান হতে পারে, তুরস্ক হতে পারে, তারাও আক্রান্ত হতে পারে। এবং আমরা লক্ষ্য করেছি যখনই একটা দেশকে টার্গেট করা হয়, সেখানে কিছু ন্যারেটিভ তৈরি করা হয়। এবং আমাদের মনে থাকার কথা, 2003 সালে যখন ইরাকে আক্রমণ করা হয়েছিল, তখন বলা হয়েছিল যে সেখানে ধ্বংসাত্মক অস্ত্র আছে। এবং তৎকালীন আইএইএ এল বারাত, সে বলেছিল যে না, ইরাকে এমন কোনো অস্ত্র নেই। তারপরেও সকল ধরনের রিপোর্টকে উপেক্ষা করে কিন্তু ইরাকে আক্রমণ করা হয়েছিল। ঠিক একইভাবে আমরা দেখেছি বিগত কয়েক বছর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ But প্রজেক্ট Khomeini the চলছে, বিশ্বের জন্য completely ক্ষতিকারক। against nuclear, against it. Khomeini totally against. মানে এবং আমাদের মনে একবার থাকার না কথা যে 1000 বার বক্তৃতাতে বলেছেন যে আমি এইসবে না, আমি মানুষ বারাক মারবো না ওবামার এরকম। সময় কিন্তু ইরান 7টা দেশের সাথে তারা চুক্তি করলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, এটা একটা মোটামুটি স্থগিত হয়েছিল। কিন্তু ট্রাম্প এসে 2018 সালে সেই চুক্তিটা সে ধ্বংস করে ফেললো, শুধুমাত্র একটা গ্রাউন্ডে। কেন? বারাক ওবামা, তার পলিটিক্যাল অপোজিশন অপোনেন্ট, সে কেন ওই চুক্তিটা করেছে। এবং 2018 সাল থেকে আবার অর্থনৈতিক এমবার্গো দেওয়া হলো, এবং একের পরে এক আমরা ধ্বংসাত্মক বিষয় লক্ষ্য ঠিক আছে, করলাম। আমরা ইয়াহিয়া ভাই চলে যাওয়ার জি। সময় ভাই। আচ্ছা, এখন আপনাকে বলি, আমরা আমরা ডু ইউ এগ্রি উইথ মি দ্যাট আমরা মনে করতাম যে আমেরিকার সামরিক শক্তি ইটস ওয়ান অফ দ্য সুপার ইন দ্য প্ল্যানেট, ওকে? কিন্তু উই হ্যাভ অল ফরগট যে তাদের সামরিক শক্তির চেয়ে বেশি শক্তি হচ্ছে তাদের ডলার। আই হ্যাভ অনলি গট এডুকেটেড মাইসেলফ লাস্ট 4 উইকস, অ্যান্ড ইটস আমরা যেভাবে মনে করা যায় তাদের তাদের আর্মি, আর যেভাবে মনে করা যায় সব কিছু, এখন বোঝা যাচ্ছে যে ইরানে আসার পরে বোঝা যাচ্ছে না এখনো ডলার, নট দি আর্মি, নট দি ইকুইপমেন্টস। বিকজ ইফ ইরান হ্যাজ ডিজাইন হাউ মেনি মিলিয়ন্স দে হ্যাভ this drone for 20,000, or I don't know, only Almighty knows. One of the Arab news shows, I got the clips, they have 45,000 missiles. And 45,000 missiles, it's not a joke. 45,000, and it is true. It's an Arab news. But they can fight next 20 years, even one don't come in. But it আমি জানি না, it just a hearsay. And আপনি আমাকে বুঝিয়ে একটু বলেন তো, আপনার দৃষ্টিগতিতে তাদের সামরিক ব্যবস্থাটা কিরকম? সব মরে যায় কিন্তু বন্দুকের গুলি চলতেছে, রকেট যাচ্ছে, everybody is not there. আমাদের দেশে শেখ হাসিনা ফ্লাই করে যাওয়ার পরে দেশ কলাপস, হ্যাঁ, কিন্তু ওইখানে হাজার হাজার মরার পরেও, বড় বড় লিডার সবটারে মারার পরে একটাও নাই, কিন্তু চলতেছে। How is it possible? Is it some miracles or what? You tell me. আচ্ছা, আমরা যদি আমেরিকার দিকে একটু দেখাই, ইরানে যাওয়ার আগে, আমেরিকা এমন একটা দেশ যারা 2টা বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু একটা সিঙ্গেল বোমাও তাদের দেশে পড়েনি। অর্থাৎ তারা এই 2টা বিশ্বযুদ্ধ থেকে তারা গেইনার হয়েছে, কিন্তু তারা লুজ করেনি। ঠিক একইভাবে আমেরিকা হচ্ছে 5টা সিকিউরিটি কাউন্সিল মেম্বারের একটা দেশ, এবং বিশ্বের যতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে তার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে অবস্থিত। এই কারণে তাদের যে বিশ্বে প্রভাব, ইনক্লুডিং ডলার যে ইকোনমিক সিস্টেম, এই এই সিস্টেমের কারণে, সামগ্রিক সিস্টেমের কারণে বিশ্বে তাদের প্রভাব আরো বেশ কয়েকটা বছর থাকবে। যদিও তাদের বিপর্যয় হয়, তাদের প্রেসিডেন্ট অনেকগুলো ভুল করে, তারপরেও সামগ্রিকভাবে তাদের বিশ্বে প্রভাব অর্থনৈতিক কারণে, ডিপ্লোম্যাটিক কারণে বিশ্বের অন্যান্য দেশের উপরে আরো কয়েক বছর থাকবে। এটা আমরা খুব সহজেই অনুমান করতে পারি। ইরানের দিকে যদি আমরা পার্টিকুলারলি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে মধ্যপ্রাচ্যের তার প্রতিবেশী যতগুলো দেশ আছে তাদের থেকে ইরান বেশ কয়েকটা কারণে সম্পূর্ণ আলাদা এবং অগ্রগামী। সাহিত্যের দিক থেকে যদি ঐতিহাসিকভাবে আমরা লক্ষ্য করি, সায়েন্সের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র দেশ যারা তাদের নিজেদের প্রতিষ্ঠানের উপরে, নিজেদের রিসোর্সের কারণে তারা স্বয়ংসম্পূর্ণ।
তারা অন্য দেশ থেকে কোনো সৈন্য ভাড়া করে এনে নিজ দেশে তাদের সিকিউরিটি তারা রক্ষা করে না। এই একটা কারণে ইরান অন্যান্য আরো অনেকগুলো রাষ্ট্র থেকে সম্পূর্ণ ব্যতিক্রম, এবং এইটাই হচ্ছে ওয়েস্টার্নের একটা গুরুত্বপূর্ণ এবং মাথা ব্যথার কারণ, যে তারা কি কারণে আমাদের উপরে তারা নির্ভরতা না করে নিজেরাই চেষ্টা করে স্বয়ংসম্পূর্ণ হতে। এটা একটা অন্যতম কারণ। এবং আমরা জানি যে 1979 সালে যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পর থেকে কিন্তু তাদের বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে তারা নিজেরা এই মানে সায়েন্সের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ে তারা চেষ্টা করে। এবং আমরা যদি বিশেষ করে আমাদের যুক্তরাজ্যে এবং আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে যদি আমরা ইরানের যারা নাগরিক তাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো যে অন্যান্য অনেক মুসলিম দেশ থেকে তারা বিভিন্ন দিক থেকে, যেটা আপনিও মেনশন করলেন, তারা অনেক ক্ষেত্রে অগ্রগামী। এবং এই কারণে তাদের দেশের প্রতি যে দেশপ্রেম, যেটা অপোজিশন এমপি যেটা মেনশন করলেন, আমার মনে হয় এই অনেকগুলো কারণে ইরান অন্যান্য আরো অনেক দেশ থেকে তারা অগ্রগামী। এবং এই কারণে এই 35 দিনের যে যুদ্ধ এখনো হলো, এরপরেও তারা এখনো নিজেদেরকে সারেন্ডার করেনি। এবং যেটা আপনি মেনশন করলেন যে প্রথম লেয়ার, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার যদিও আমরা প্রেডিক্ট করছি যে তারা শেষ হয়ে গিয়েছে, এরপরেও একটা বোঝা যাচ্ছে যে একটা কি কারণে থার্ড লেয়ারও তারা দেশকে নেতৃত্ব দিচ্ছে। কোনো ধরনের দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়নি, পাওয়ার নিয়ে কোনো দ্বন্দ্ব হয়নি। এবং মনে করা হচ্ছে যে, যেটা আমরা আজকে রিপোর্ট দেখলাম, স্পিকার বলেছেন যে 70 লক্ষ মানুষ তারা নিজেরাই সাইন করেছে যে আমাদের দেশে যদি অ্যাটাক হয়, যদি সৈন্য আমাদের দেশে প্রবেশ করে, তাহলে আমরা নিজেদের থেকেই এগিয়ে যাব এবং যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। এই যে এক ধরনের দেশপ্রেম এবং নিজেকে সোপর্দ করা দেশের জন্য, এখানে অবশ্যই স্পিরিচুয়াল বিষয় আছে, ধর্মীয় বিষয় আছে, দেশকে রক্ষা করার জন্য এই যে একটা আত্মত্যাগের যে একটা নমুনা, এটা আমার মনে হয় অন্যান্য অনেক দেশ থেকে ব্যতিক্রম। এবং এই কারণে ইরান তাদের যে সীমাবদ্ধ তাদের রিসোর্স, এটা সত্ত্বেও তারা এখনো টিকে আছে। এবং আমরা মনে করি যে এই যুদ্ধে তাদের আর লুজ করার কিছু নেই। তারা যদি এই রেজিম এবং এই যে অবস্থা, এটা যদি তারা কন্টিনিউ করতে পারে, তাহলে এই বিশ্ব ব্যবস্থা তারা মনে করবে যে ইরান এই যুদ্ধে তারা হারেনি, বরঞ্চ তারা জিতেছে। এবং অপর দিক থেকে বিশ্বের আরো অনেক দেশের, বিশেষ করে যারা থ্যাংক ইউ। মধ্য দেশ এবং যারা ডেভেলপিং কান্ট্রি, তাদের জন্য একটা শিক্ষা রয়েছে যে কিভাবে বিশ্ব মোড়লদের সাথে লড়াই করে টিকে থাকতে হয় এবং কিভাবে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়। এবং এটাও কিন্তু তাদের একটা আত্মসম্মান বোধের একটা জায়গা। এবং আমরা জানি যে 6000 বছরের ঐতিহাসিক যে তাদের ফরাসি এবং তাদের যে সভ্যতার ইতিহাস, সেটাও কিন্তু সেই লিগাসি তারা বহন রাইট, করছে। থ্যাংক ইউ, এখন আমরা লক্ষ্য করলাম যে থ্যাংক এই ইউ, এই লিগাসি যে তারা বহন করছে, তারা আসলেই রাইটফুল একটা জাতি, যে তারা আমাদের জন্য একটা নিদর্শন এবং প্রেসিডেন্ট তৈরি করলো। থ্যাংক ইউ। ইয়াহিয়া ভাই, সামান্য এক কথা বলতে হবে, কারণ জিওগ্রাফিকলি যদি আমরা আটলান্টিকের ওই পার্ট দেখি, কিন্তু ওরা তো আর কাউকে বেস বানাতে দেয় না কোনো দেশে, যে চায়না বেস বানাবে ওইখানে গিয়ে। আমাদের মতো তো এত বুকা না এরা। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও পারতো না, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেও পারতো না, কারণ তারা তো যেখানে যায় ওখানে গাঠি বানায়, ওই গাঠি থেকে তো পরে আমাদেরকে মারে, আমাদের নিজের বাড়িতে বসে আমাদেরকে তারা মারে। আমেরিকাতে কেন মারা হয়নি? কারণ এত দূর থেকে তো আপনি মারতে পারবেন না। হ্যাঁ, সো তারা জিওগ্রাফিকলি যে এরকম। এখন যদি মিডল ইস্টে এরা বসবাস না করতো, তাহলে মিডল ইস্টে মার করে কই থেকে? আপনি কি ইরাকে কি ইরাক যুদ্ধ করতে পারতো? আমেরিকা থেকে আইসা বম ছাড়তে পারতো? নো, বিকজ দে ইউজ আস, আমাদেরকে ডিভাইড করে ফেলে, কইরা কলে যে এইটা সুন্নি, এইটা শিয়া, এইটা দিস, এইটা দ্যাট। তখন আমরা একজন আরেকজনকে হেট করা শুরু করলাম, তারপরে আমরা নিজেদের মধ্যে করলাম। অ্যান্ড দ্যাটস দ্য টেকনিক দে ইউজ। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম পিপল আর লার্নিং দিস। কারণ বাহরাইন বিলিয়নস অফ ডলার দিচ্ছে, কি আসলে প্রোটেকশন দিছে আমেরিকা এত বছরে, এটা তো বুঝতে পারলাম না। দুবাই ট্রিলিয়নস দিল, কিন্তু কিছুই হচ্ছে না, শুধু ভেঙে ভেঙে পড়তেছে আর আগুন লাগতেছে। সো আই থিঙ্ক it is a time the world will change, and I might not see it because এইসব ওয়ার্ল্ডের চেঞ্জ সময় লাগে 20 বছর, 50 বছর, 30 বছর, but the supreme powers are reducing, powers are getting shared everywhere else, and that is the sign of this war. যে আগে আমরা হুমকি দিয়ে বলতাম, এই যখন আমরা একটু আওয়াজ দিতাম তখন সবাই প্রস্রাব করা শুরু দিত। এখন এটা কিছুতেই কাজ হচ্ছে না, কারণ আওয়াজেও হচ্ছে না, আগুন দিয়েও হচ্ছে না, বম দিয়েও হচ্ছে না, কিছু। এখন যতই ভয় দেখাই আমি যে 5000 নিয়ে আসতেছি জাহাজে, জাপান থেকে চলে আসতেছি, none of these are working, brother. তবে এই যে ঘটনা হলো, এখান থেকে এটা আমাদের জন্য একটা রিকল হতে পারে যে ভবিষ্যতের জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ হই। তবে দুঃখের বিষয় হচ্ছে যে আরব রাষ্ট্রগুলো বোধহয় এখান থেকেও কোনো শিক্ষা নেয়নি, বরঞ্চ তারা আরো উল্টো তাদেরকে পে করছে বড় বড়। Okay, I personally think it's a reset button being pressed, and how long it's going to take to,
reboot everything তবে and আমরা আশাবাদী যে ভবিষ্যতে অবশ্যই একটা পরিবর্তন হবে, আপনার সাথে আমিও এটা আশাবাদী, ভবিষ্যতে পরিবর্তন হোক এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, এটা আমরা সকলেই কামনা করি। thank you. ধন্যবাদ।